আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত দর্শক, বিএনপি সরকার ক্ষমতায়, রাজপথে এবং সংসদে বিরোধী দল হিসেবে জামাত এবং 11 দলীয় জোট। ইউনূস সরকার বিদায় নিয়েছে, আর আইনগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের যারা শীর্ষ পর্যায়ের নেতা আছেন, একটা অংশ জেলখানাতে, আর বিরাট একটি অংশ দেশের বাইরে পালিয়ে আছে। আর দেশের মধ্যে যারা আছেন তারা একেবারে চুপচাপ, বিএনপির সঙ্গে জামাতের সঙ্গে সমঝোতা করে চলার চেষ্টা করেছে। এই অবস্থায় আপাত দৃষ্টিতে মনে হতে পারে রাজনীতি একেবারে নীরব, নিস্তব্ধ। এই অবস্থায় মনে হতে পারে যে বর্তমানে যারা ক্ষমতা আছেন তারা অনায়াসে 1 টার্ম, 2 টার্ম, 3 টার্ম চোখ বুজে পার করবেন। 15 বছর তো তারা পার করবেনই, এরপরে হয়তো আরো বেশি। তো এই যে সহজ সরল চিন্তা ভাবনা করে আমাদের মিডিয়াগুলো, এবং বিশেষ করে যে সকল মিডিয়ার মালিকরা ব্যক্তিত্বহীন, লোভী, দুর্বল, এবং বিভিন্ন সময় যারা সরকারের পাশ চাটতে অভ্যস্ত, তারা বর্তমান সরকারের পেছনে রীতিমতো তেলের ড্রাম নিয়ে ঘোরাফেরা করছে। জামাতের আমির বা জামাতের সভাপতি তিনি খুব ভালো একটা কথা বলছেন যে সারা বাংলাদেশে তেলের মহাসংকট। কিন্তু মাশাল্লাহ, উনি মাশাল্লাহ বললেন, আমি বললাম মাশাল্লাহ, পার্লামেন্টের মধ্যে তেলের কোনো সমস্যা নেই। সেখানে সংসদ নেতা বা প্রধানমন্ত্রী তাকে উদ্দেশ্য করে দলের নেতাকর্মী, তার বাইরে যে সকল অন্য দল থেকে এসেছেন, তারা যেভাবে তেলের বন্যা ছুটিয়ে দিয়েছে, ওই তেলের কিছু অংশ যদি পেট্রোল পাম্পগুলোতে আসতো, আগামী 20-25 বছর আমাদের আসলে তেল আমদানি করতে হতো না। এরকম অবস্থা চলছে। সবসময় আমাদের দেশে ক্ষমতাকে কেন্দ্র করে মানুষ তেলবাজি করে। ক্ষমতাধরদের সাথে কখনোই মানুষ কন্ট্রাডিকশন, কনফ্লিক্টে যায় না। কিন্তু গত 2 মাসে আমরা আমাদের বাঙালি যে চরিত্র, সেই চরিত্রের মধ্যে যে নতজন হওয়ার প্রবণতা, কাজ করার পরিবর্তে পাচাটার যে সক্ষমতা, এবং নিজে জানা তার চেয়ে বড় কিছু সেই অভিনয় করে দেখানোর যে পারঙ্গমতা, সেটা আমরা যা দেখছি, তাতে করে ভবিষ্যৎ সম্পর্কে হতাশ না হয়ে কোনো উপায় নেই। আমরা অনেকগুলো কথা বলি, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। এটা আসলে কবিতার শব্দ, কিন্তু বাস্তবতা হলো যে জন্ম হোক যথাতথা, কর্ম ভালো। মানে আপনার জন্ম যদি খারাপ হয়, আপনি যত ভালো কর্ম করেন না কেন, সমাজ, রাষ্ট্র মেনে নেয় না। এমনকি যে ভালো কর্ম করে তার মধ্যেও আপনি কখনো আত্মতৃপ্তি দেখতে পাবেন না। এই পৃথিবীর একজন মহামানব দেখাতে পারবেন না যেখানে বেশ্যাপুত্র। এই পৃথিবীতে একজন ধার্মিক ব্যক্তি দেখাতে পারবেন না, মসজিদ ইমামের খতিব, হুজুর, আল্লামা দেখাতে পারবেন না যেখানে জারজ, কোনো জারজ হিসেবে জন্মগ্রহণ করেছেন কিন্তু সে ওলি আল্লাহ হয়ে গেছেন, দেখাতে পারবেন না। এই পৃথিবীতে একজন লোক দেখাতে পারবেন না যে বিদ্যা নেই, বংশ নেই, কিন্তু দারিদ্রতা থেকে, বংশহীন অবস্থা থেকে এসেও তিনি অভিজাত সম্প্রদায়ের উপর খবরদারি করেছেন। অভিজাত সম্প্রদায় তাকে মাথার মুকুটে পরিণত করেছেন এবং তাকে তাদের প্রতিভূ বানিয়েছেন। কখনো না, 1000 বছর এই ঘটনা কখনো ঘটেনি। সেই যে রামায়ণ, সেখানে রামের বংশধর, সেই যে মহাভারত, সেখানে পাণ্ডব এবং কৌরব, সেই যে ইতিহাস, সেই ইতিহাস আর্য এবং অনার্য, সেই যে ইতিহাস আরব, অনারব, সেই যে ইতিহাস মিশরে, কিপ্তি এবং বনি ইসরাইল, সেই যে ইতিহাস আরবে কুরাইশ এবং অকুরাইশ, সেই যে ইতিহাস যেখানে বনু হাশেম, বনু উমাইয়া, সেই যে ইতিহাস পাকিস্তানে, পাকিস্তানি বনাম বাংলাদেশি, বাংলাদেশি বনাম শেখ পরিবার, শেখ পরিবার বনাম জিয়া পরিবার,
এর বাইরে যেতে পেরেছেন এখন পর্যন্ত? কাজে শুধু বললে হবে না জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। আমাদের বক্তব্য হলো জন্মও ভালো হতে হবে, কর্মও ভালো হতে হবে, দুটোই ভালো হতে হবে। এটা না হলে সম্ভব নয়। যা বলছিলাম, রাজনীতিতে এখন আপাত দৃষ্টিতে সবকিছু শুনশান মনে হচ্ছে, কিন্তু পর্দার আড়ালে ভয়ঙ্কর বিষ মাখা ছুরি নিয়ে কত যে আততায়ী আমাদের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। বিশ্বজাহানের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না কেন। কারণ হলো ওই যে দেখুন, একটা নির্বাচন হয়েছে 2026 সনে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনের দুর্গন্ধ, নির্বাচনের আবর্জনা ক্রমশ বের হচ্ছে। যারা সরকারি দল তারা বিরোধী দলকে সম্মান করছে না, যারা বিরোধী দল তারা সরকারকে সম্মান করছে না। বলার চেষ্টা করছে একে অপরকে, উভয় পক্ষে বলছে তোমরা এসেছো ইঞ্জিনিয়ারিং করে, ভোটের ফলাফলকে ম্যানিপুলেট করে। ফলে কি হলো, এই সরকার এবং বিরোধী দল তাদের যে অভিষেকটা, তাদের যে জন্ম, এটি স্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে বলে তারা নিজেরাই স্বীকার করছে না। তারা বলছে না যে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশে সম্পূর্ণ সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোটে বিরোধী দল হয়েছি এবং সরকারি দল হয়েছি। এই আত্মবিশ্বাস তাদের মধ্যে নেই। তারা বলার চেষ্টা করছেন যে সমঝোতা হয়েছে। কেউ বলছেন ট্রফি ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে তারেক রহমান সাহেবের কাছে দিয়ে আসছেন। অর্থ কি? আপনারা ট্রফি বুঝেন? ট্রফি অর্থ আপনি যে জয়লাভ করেছেন, জয়লাভ করার পরে যে আপনাকে একটা পুরস্কার দেওয়া হয়, শিল্ড দেওয়া হয়, কাপ দেওয়া হয়, এটাকে বলা হয় ট্রফি, যে ইউ হ্যাভ উইন্ড। সরকারি দল থেকে বলা হচ্ছে যে তারেক রহমান সাহেব যে উইন করেছেন বা উইন করবেন, এটা ট্রফি জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি লন্ডনে গিয়ে তারেক রহমান সাহেবের হাতে দিয়ে এসেছেন। বোঝার চেষ্টা করুন বিরোধী দল তাহলে কি বলবে। বিরোধী দল যদি বলে একটা সাজানো পাতানো নির্বাচনে এই সরকার ক্ষমতায় আসছে, আপনি কি বলবেন বলেন? আপনাদের লোকে তো এই সেম কথাগুলো বলছে। আবার সরকার দল বলছে যে এই যে বিরোধী দল ৭৮টা সিট পেল, এটা তো চারটিখানি কথা নয়, এটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, তাদের কিভাবে আনা হয়েছে, কারা এনেছে, কি এনেছে। কিংবা ওই যে নির্বাচন পূর্ব স্লোগান, কোনো দিল্লি নয় পিন্ডি নয়, ঢাকা ঢাকা ঢাকা, দেশ দেশ দেশ। কিন্তু এখন তো দিল্লি পিন্ডি দৌড়দৌড়ি করতে করতে যান বের হয়ে যাচ্ছে। এখন তো আমেরিকার জিকির করতে করতে যান বের হয়ে যাচ্ছে, তেল কিনতে আমেরিকার অনুমতি লাগছে। আবার বঙ্গোপসাগরে আমেরিকা আধিপত্য বিস্তার করার জন্য বাংলাদেশের একটা পোর্ট খুঁজতেছে। এই সকল কথাবার্তা শোনা যাচ্ছে। আমাদের যে বিমানবন্দরের যে তৃতীয় থার্ড টার্মিনাল, কত 12,000 না 15,000 কোটি টাকা খরচ করে বানানো হয়েছে, এটা হ্যান্ডেলিং এর জন্য বিদেশকে দিয়ে দেওয়া হচ্ছে। চট্টগ্রাম বন্দর ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়ে গেছেন। তারপর আমেরিকা থেকে প্লেন আনার জন্য চুক্তি করে গেছেন এবং সরকারকে, বর্তমান সরকার সেটা করতে হবে। তো এইগুলো একটার সঙ্গে আর একটা কন্ট্রাডিক্ট করছে, কনফ্লিক্ট করছে। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না, কেউ কাউকে আস্থা আনতে পারছে না, আর কেউ বুকে হাত দিয়ে দেশপ্রেম, মুক্তিযুদ্ধ, এই সকল যে সকল কথা, আদর্শিক যে কথাবার্তা আছে, বুকে হাত দিয়ে সেই আদর্শের উপরে কেউ দাঁড়িয়ে থাকতে পারছে না। ফলে আমরা রাজনীতির ময়দানে এমন কিছু শুনছি যেগুলো শোনা উচিত নয়, এমন কিছু আশঙ্কা করছি যেগুলো আমাদের আশঙ্কা করা উচিত নয়, বা এমন ভয় আমাদেরকে তাড়া করছে যেটি আমাদের জীবন জীবিকার পথকে রীতিমতো স্তব্ধ করে দিচ্ছে। তো সেই দিক থেকে যেটি বলা যায় সেটা হলো, যখন এরকম একটা ঘোলাটে পরিস্থিতি থাকে, তখনই তৃতীয় পক্ষ, চতুর্থ পক্ষ, পঞ্চম বাহিনী, আমরা যে সকল কথাবার্তা বলি, সে সকল শক্তি, অপশক্তি তারা ওত পেতে থাকে, ক্ষমতার খুব কাছাকাছি তারা থাকে, বোঝা যায় না। আপনি 11-এর কথা চিন্তা করুন, যেখানে বলা হচ্ছে মঈনুদ্দিন,
ফখরুদ্দিন, মাসুদউদ্দিন, ওনারা সবাই জিয়া পরিবারের ঘনিষ্ঠজন ছিলেন। প্রধানমন্ত্রী বেগম জিয়ার খুবই বিশ্বস্ত ছিলেন, তারেক রহমান সাহেবের বিশ্বস্ত ছিলেন। তারাই কিন্তু সরকারকে উচ্ছেদ করেছে। আবার ধরুন শেখ হাসিনার যারা খুবই বিশ্বস্ত লোকজন ছিলেন, এই বিশ্বস্ত লোকজন যারা এখন জেলে আছেন, জেলের বাইরে আছেন, তাদের একটা বিরাট অংশ তারা আমেরিকার ডিপ স্টেটের কাছে বিক্রি হয়ে গেছেন। ফলে একদিকে তারা শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন, পুরো কথা আমেরিকাকে জানিয়ে দিয়েছেন। আবার রাষ্ট্রের অন্যান্য যে শক্তির যে এককগুলো আছে সেখানে তারা কথাবার্তা বলেছেন এবং শেষ মুহূর্তে শেখ হাসিনার সঙ্গে বেইমানি করেছেন। ইট ইজ নাও ওপেন সিক্রেট। শেখ হাসিনার ভাগ্য ভালো যে বিষ মাখানো ছুরি দ্বারা তিনি আহত হননি, তিনি নিহত হননি, কিংবা জনরোষে তিনি জনগণের পদদলিত হয়ে প্রাণ হারাননি। কিন্তু যে প্ল্যান তাকে নিয়েছিল সেই প্ল্যান যদি বাস্তবায়ন হতো, বাংলাদেশে আরেকটা রক্তাক্ত অধ্যায় দেখা যেত। যেটা বলছিলাম, সেই যে শেখ হাসিনার পতন, ইউনূস সাহেবের পতন, নতুন সরকারের অভিষেক হওয়ার 2 মাসের মাথায় আবার এনসিপি বলছে, জামাত বলছে তারা আরেকটি আন্দোলন করবে, আরেকটি গণ অভ্যুত্থান ঘটাবে। তারা নতুন ফ্যাসিবাদকে দেখতে পাচ্ছে। সরকার বলছে সাবেক ফ্যাসিবাদের ভূত শেখ হাসিনার উপর, জামাতের উপর ভর করেছে। এরকম যখন কাদা ছোড়াছড়ি হচ্ছে, তখন এই কাদার দাপটে আমাদের অনেকের চোখ বন্ধ হয়ে যাচ্ছে, অনেকের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। শরীরে কাদা লাগার কারণে আমাদের চেহারা বিকৃত হয়ে যাচ্ছে, আমরা কেউ কাউকে চিনতে পারছি না। ঠিক সেই অবস্থায় কে যে কখন আমাদের পিছন দিক থেকে হঠাৎ করে এসে ছুরি মেরে দিবে আমরা বলতেও পারবো না। হঠাৎ করে দেখব কিল্লা ফতে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।